নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পরমহংস যোগানন্দের যোগী কথামৃত গ্রন্থ থেকে পর্ব ৪। ৩টি পরিচ্ছদ আগেই আমার চ্যানেলে বিভিন্ন পর্বে দেওয়া হয়েছে। আজকে চতুর্থ পরিচ্ছদ। যারা আগের পর্বগুলি শোনেননি তাদেরকে অনুরোধ করছি, ১, ২, ৩ চ্যানেলে দেওয়া আছে, গিয়ে শুনে নেবেন। আজকে চতুর্থ পরিচ্ছেদ, আমার হিমালয় পলায়নে বাধা। যা হোক, একটা তুচ্ছ অছিলা করে ক্লাস থেকে সরে পড়বে, আর একটা ঠিকে গাড়ি ভাড়া করে এনে গলির মধ্যে এমন জায়গায় দাঁড়াবে যাতে আমাদের বাড়ির কেউ তোমায় দেখতে না পায়, বুঝলে? এই বলে তো অমর মিত্রকে আমার গোপন মতলব জানিয়ে দিলাম। সে ছিল আমারই স্কুলের বন্ধু। সেও হিমালয়ে পলায়নের আমার সঙ্গী হবার মতলব এঁটেছিল। স্থির হয়েছিল পরের দিন আমরা দুজনে পলায়ন করব। সাবধানতার বিশেষ প্রয়োজন ছিল, কারণ অনন্তদার দৃষ্টি ছিল অত্যন্ত সতর্ক। পালাবার মতলব যে আমার মনে অত্যন্ত প্রবল তা ঠিকই তিনি সন্দেহ করেছিলেন, তাই সেটাকে ফাঁসিয়ে দেবার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। কবচটির প্রভাব আধ্যাত্মিক বীজের মতো নীরবে আমার মধ্যে কাজ করে চলেছিল। স্বপ্নে যার মুখ প্রায়ই দেখতে পেতাম, সেই গুরুকে হিমালয়ের তুষারের মধ্যেই খুঁজে পাব বলে মনে আশা হয়েছিল। পরিবারের সকলেই তখন কলকাতায় বাস করছেন, কারণ পিতা তখন পাকাপাকিভাবে এখানে বদলি হয়ে এসেছেন। স্থায়ীভাবে শ্বশুরবাড়িতে থাকবার জন্য অনন্তদা তার নতুন বউকে নিয়ে এলেন। সেখানে একটি চিলেকোঠায় আমি নিত্যনৈমিত্তিক ধ্যান আর ঈশ্বর লাভের সাধনায় মনকে নিয়োজিত করে রাখতাম। অশুভ বৃষ্টিকে সঙ্গে নিয়ে সেই স্মরণীয় প্রভাত এসে উপস্থিত হলো। রাস্তায় আমাদের গাড়ির চাকার শব্দ শুনে আমি তাড়াতাড়ি একটা কম্বল, একজোড়া চটি, লাহিড়ী মহাশয়ের ছবি, শ্রীমদ্ ভাগবত গীতা, এক ছড়া জপের মালা আর গোটা 2 কৌপিন একটা পুঁটলিতে বেঁধে নিলাম। পুঁটলিটা 3 তলার জানালা গলিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলাম। যাবার সময় খুড়ো মহাশয়ের পাশ কাটিয়ে যেতে হলো। দেখলাম তিনি সাদরে মৎস্যক্রয়ে ব্যস্ত। আরে, এত তাড়া কিসের? বলতে বলতে তিনি তার সন্দিগ্ধ দৃষ্টি আমার সর্বশরীরের ওপর একেবারে বুলিয়ে নিলেন। কিছু না বলে আমি নিতান্ত নিরীহভাবে হেসে গলির দিকে এগিয়ে গেলাম। পুঁটুলিটা সংগ্রহ করে আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে অমরের কাছে গিয়ে হাজির হলাম। তারপর গাড়িতে করে ধর্মতলায় নানা পণ্য বিক্রির কেন্দ্র চাঁদনি চকে গিয়ে উপস্থিত হলাম। মাসের পর মাস ধরে আমরা সাহেবি পোশাক কেনবার জন্য জলখাবারের পয়সা বাঁচিয়ে আসছিলাম, কারণ আমার অত্যন্ত চালাক জ্যেষ্ঠ ভ্রাতাটি পাকা ডিটেকটিভের মতো আমাদের ধরে ফেলবেন ভেবে মনে করেছিলাম যে সাহেবি পোশাকেই তাকে ঠকানো যাবে। স্টেশনে যাওয়ার পথে আমার খুড়তুতো ভাই যতীন ঘোষের জন্য দাঁড়ালাম। তাকে যতীনদা বলে ডাকতাম। তিনিও এ পথে নতুন এসেছেন। হিমালয়ে গুরু খুঁজবার জন্য তারও বাসনা। আমাদের সদ্য সংগৃহীত নতুন পোশাক একটি তিনিও পরিধান করলেন। মনে হলো ছদ্মবেশ খুব ভালোই হয়েছে। একটা গভীর তৃপ্তি আর উল্লাসের মলয় বাতাস মনের মধ্যে বইতে লাগলো। এখন চাই কেবল একজোড়া ক্যাম্বিসের জুতো। এই বলে তাদের একটা রবারের জুতোর দোকানে নিয়ে গেলাম। এখানে রবারের সেলের জুতো ছিল। চামড়ার জিনিস যা সব কেবল জীব হত্যা করেই তৈরি করা হয়, সেসব এ পুণ্যযাত্রায় সঙ্গে থাকা উচিত নয় বলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে গীতা হাতে চামড়ার মালাটি আর বিলেতে তৈরি শোলার টুপিগুলো হতে চামড়ার ফিতে সব খুলে রাস্তায় ফেলে দিলাম। স্টেশনে গিয়ে বর্ধমানের টিকিট কেনা হলো।
সেখানে হিমালয়ের পাদদেশে হরিদ্বারে যাবার জন্য গাড়ি বদল করবার মতলব করছিলাম। ট্রেন যখন আমাদের মনের গতির মতোই দৌড়তে আরম্ভ করলো, সুযোগ বুঝে তখন আমি সঙ্গীদের কাছে আমার মনের ভিতরকার গুটিকতক উজ্জ্বল আশা ব্যক্ত করতে শুরু করলাম। বললাম, ভাবো দেখি, গুরুর কাছে দীক্ষা নেবার পর আমরা কেমন ব্রহ্মানন্দ উপভোগ করব, আর আমাদের দেহের মধ্যে এমন একটা চৌম্বক শক্তি জন্মাবে যাতে করে হিমালয়ের জঙ্গলের হিংস্র পশুগুলো পর্যন্ত নিতান্তই পোষ মানা জন্তুদেরই মতো আমাদের কাছে এসে হাজির হবে। বাঘগুলো যেমন বাড়ির নিরীহ বিড়ালদের মতো আদরের লোভে আমাদের কাছে এসে বসবে। এই রকম মন্তব্যে বাস্তব ও রূপকের একটি লোভনীয় আশার মনোরম চিত্র অঙ্কনে অমরের মুখে একটা উৎসাহব্যঞ্জক হাসি ফুটে উঠল। কিন্তু যতীনদা তার দৃষ্টি এড়িয়ে জানালার ভেতর দিয়ে বাইরে দ্রুত অপসৃয়মান প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্যেই দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ বসে রইলেন। দীর্ঘ নীরবতা ভঙ্গ করে যতীনদা কিছুক্ষণ বাদে প্রস্তাবটি করে বসলেন, এসো এখন টাকাটা 3 ভাগে ভাগ করে ফেলা যাক। বর্ধমানে প্রত্যেকেই নিজের নিজের টিকিট কিনব, তাহলে স্টেশনে কেউ আর সন্দেহ করতে পারবে না যে আমরা একসঙ্গে পালিয়ে যাচ্ছি। বিন্দুমাত্র সন্দেহ না করে আমি তখনই হাজির হয়ে গেলাম। সন্ধ্যার সময় আমাদের ট্রেন বর্ধমানে এসে থামল। যতীনদা টিকিট ঘরে ঢুকলেন, অমর আর আমি প্ল্যাটফর্মেই বসে রইলাম। মিনিট 15 অপেক্ষা করবার পর যতীনদাকে আর ফিরতে না দেখে তার বিস্তর খোঁজাখুঁজি আরম্ভ হলো। চারদিকে খোঁজবার পর নিষ্ফল হয়ে আমরা ভয় ব্যাকুল কণ্ঠে যতীনদার নাম ধরে বারবার চিৎকার করে ডাকতে লাগলাম। আর যতীনদা তিনি ততক্ষণে সেই স্টেশনের অন্ধকার অজানার মধ্যে একেবারে বেমালুম অদৃশ্য হয়ে গেছেন। ব্যাপার দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে একেবারে অবশ হয়ে এলো। হায় রে, ভগবান পর্যন্ত এরকম চালাকির ব্যাপারে প্রশ্রয় দেবেন তা কি আর জানি? তার জন্যই তো আমরা এই প্রথম বিচিত্র পলায়ন, আর সেই উদ্দেশ্যে আমার সযত্ন রচিত এই প্রথম পলায়নের রোমাঞ্চকর উপলক্ষ এইরকম নিষ্ঠুরভাবেই মাঠে মারা গেল। ছোট ছেলের মতো তখন কান্না জুড়ে দিয়েছি। বললাম, অমর চলো, আর কি হবে, বাড়ি ফেরা যাক। যতীনদার এরকম নিষ্ঠুরভাবে সরে পড়াটা একটা অত্যন্ত অশুভ লক্ষণ। এবারকার যাত্রা নিষ্ফল হতে বাধ্য। এই বুঝি তোমার ভগবানের ওপর টান? একটা বিশ্বাসঘাতক সঙ্গীর এই ছোট পরীক্ষাটুকু পর্যন্ত বরদাস্ত করতে পারো না? অমর এই ব্যাপারটাকে ভগবানের একটা পরীক্ষা বলে উল্লেখ করাতে আমার মন অনেকটাই শান্ত আর স্থির হলো। বর্ধমানের প্রসিদ্ধ মিষ্টান্ন সীতাভোগ আর মিহিদানা সংযোগে তো জলযোগটা তখন সেরে নেওয়া গেল। ঘণ্টা কতকের ভেতরেই আমরা বেরিলি হয়ে হরিদ্বারে যাবার গাড়িতে চড়ে বসলাম। তারপর দিন মোগলসরাইয়ের গাড়ি বদল করতে হবে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করবার সময় একটি গুরুতর বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বললাম, অমর, শিগগিরই হয়তো রেলের লোকেরা আমাদের ধরে দারুণ জেরা করতে শুরু করবে। দাদার বুদ্ধির দৌড় যে খুব খাটো তা আমি আদৌ মনে করি না। তা না হয় হোক, মিথ্যে আমি কিছুতেই বলছি না। মুকুন্দ, যা বলি তা শোনো, তুমি চুপ করে থেকো। আমি যখন কথাবার্তা বলবো খবরদার তুমি যেন তখন হেসে ফেলো না বা দাঁত বের করো না, বুঝলে? সঙ্গে সঙ্গে এক ইউরোপীয় রেল কর্মচারীর সেখানে আবির্ভাব হলো। হাত নেড়ে একটা টেলিগ্রাম দেখাতে তার মানে বুঝতে আর বাকি রইল না। প্রশ্ন হলো, তোমরা কি রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? তার ঠিক ওই কথাগুলোর উত্তরে সজোরে না বলতে পেরে অত্যন্ত স্বস্তি বোধ করলাম। কারণ আমি তো জানি যে রাগ নয়, সংসার বিরাগই আমার এইরূপ অস্বাভাবিক ব্যবহারের কারণ।
কর্মচারীটি অমরের দিকে তাকালো। তাদের বুদ্ধির যুদ্ধ যখন যা শুরু হলো, তাতে করে আমার বহু উপদিষ্ট উদাসীন গাম্ভীর্য বজায় রাখা নিতান্তই কঠিন হয়ে দাঁড়ালো। লোকটি বেশ মুরব্বিয়ানা সুরে বলল, দেখো, যা জিজ্ঞাসা করি সত্যি করে সব বলবে, বুঝলে? আচ্ছা, তৃতীয় ছেলেটি কোথায় এখন বলো দেখি। মশাই, আপনি তো দেখছি চশমা পরে রয়েছেন, দেখতে পাচ্ছেন না? আমরা কেবলমাত্র দুজন। আর অমর একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তো আর জাদুকর নই যে ভেলকির জোরে তৃতীয় জনটিকে এনে হাজির করে দেব। ওই ঔদ্ধত্য প্রকাশের চেষ্টা ব্যর্থ হওয়াতে কর্মচারীটি আক্রমণের আরেকটি নতুন পন্থা আবিষ্কার করে বলল, তোমার নাম কি? আমার নাম টমাস, মা ইংরেজ, বাপ দীক্ষিত ভারতীয় খ্রিশ্চান। তোমার বন্ধুটির নাম কি? ওকে টমসন বলে ডাকি। এই সময় মনের মধ্যে আমার হাসি চেপে রাখা দায় হয়ে উঠল। সৌভাগ্যক্রমে ট্রেন তখন ছাড়বার জন্য বাঁশি দিচ্ছে দেখে বিনা বাক্যব্যয়ে ট্রেনের দিকে সোজা এগিয়ে গেলাম। অমর কর্মচারীটির পিছু পিছু চলল। লোকটা কিন্তু সব কিছু সম্পূর্ণ বিশ্বাস করে ভদ্রতা সহকারে আমাদের একটা ইউরোপীয় কামরায় বসিয়ে দিয়ে গেল। দুজন ফিরিঙ্গি ছেলে নেটিভদের কামরায় যাচ্ছে দেখে তার মনে হয়তো ক্ষোভেরই সঞ্চার হয়ে থাকবে। তার সবিনয়ে বিদায় গ্রহণের পর আমি তো বেঞ্চিতে ঠেস দিয়ে বসে একচোট প্রাণ ভরে খুব হেসে নিলাম। অমরও একজন পাকা ইউরোপীয় কর্মচারীকে বুদ্ধির জোরে হারিয়ে দিয়েছে ভেবে বেশ একটা সানন্দ পরিতৃপ্তির ভাব প্রকাশ করল। প্ল্যাটফর্মের ওপর আমি টেলিগ্রামটি লুকিয়ে পড়ে নেবার চেষ্টা করেছিলাম। দাদার কাছ থেকে এসেছে, তাতে লেখা ছিল, মোগলসরাই হয়ে হরিদ্বারের দিকে সাহেবি পোশাক পরা 3টি বাঙালি ছেলে বাড়ি থেকে পালাচ্ছে। অনুগ্রহ করে আমার না পৌঁছানো পর্যন্ত তাদের আটকে রাখুন। আপনার কাজের জন্য প্রচুর পুরস্কার দেওয়া হবে। রাগত চোখে আমি বললাম, অমর, তোমায় না আমি বাড়িতে দাগ দেওয়ার টাইম টেবিলগুলো ফেলে রেখে আসতে বারণ করেছিলাম? দাদা নিশ্চয়ই সেখানে একটা পেয়ে থাকবেন। বন্ধুবর নিতান্ত নিরীহভাবে আঘাতটি পরিপাক করল। বেরিলিতে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কিন্তু সেখানেও দাদার টেলিগ্রাম নিয়ে দ্বারকা প্রসাদ আমাদের জন্য অপেক্ষা করছিল। দ্বারকা আমাদের আটকে রাখতে আপ্রাণ চেষ্টা করল। আমি তাকে বুঝিয়ে বললাম যে আমাদের যাত্রা শুরু হয়েছে ছেলে মানুষই করবার জন্য নয়। তাকে সঙ্গে যাবার জন্য অনুরোধ করলাম, কিন্তু আগের মতো এবারও দ্বারকা হিমালয়ে পলায়নে আমাদের আহ্বান প্রত্যাখ্যান করল। সেই রাত্রে একটা স্টেশনে গাড়ি এখন দাঁড়িয়ে, আর আমিও আধঘুমে। একজন রেল কর্মচারী অমরকে জাগিয়ে তুলে নানা প্রশ্ন করতে আরম্ভ করল। সেও টমসনের বর্ণ সংস্কারের ভাওতায় পড়ে ঠকে গেল। ট্রেনটি বিজয়গর্বে আমাদের বহন করে হরিদ্বারে গিয়ে পৌঁছলো ভোরবেলায়। আমাদের সাদর আহ্বান জানানোর জন্য যেন দূরে উত্তুঙ্গ পর্বতমালা আত্মপ্রকাশ করল। স্টেশন থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েই আমরা শহরের স্বচ্ছন্দ বিহারী জনতার মধ্যে প্রবেশ করলাম। তারপর আমাদের প্রথম কাজ হলো দেশি পোশাক পরে ফেলা, কেননা অনন্তদা কোনো রকম আমাদের সাহেবি পোশাকে ছদ্মবেশের ব্যাপারটা ধরে ফেলেছিল। ধরা পড়বার একটা ভাবী অমঙ্গল আশঙ্কায় মনটা কিন্তু বরাবর ভারী হয়েই রইল। অবিলম্বে হরিদ্বার পরিত্যাগ করা যুক্তিযুক্ত হবে ভেবে আমরা আরও উত্তরে যোগী ঋষি পদরজপুত ঋষিকেশ যাবার জন্য টিকিট কিনে ফেললাম। আমি ইতিমধ্যে ট্রেনে চড়ে বসেছি, আর অমর প্ল্যাটফর্মের ওপর ঘুরে বেড়াচ্ছে। একটা পুলিশের চিৎকারে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। অবাঞ্ছিত আইনরক্ষক সেই পুলিশ কর্মচারীটি আমাদের সটান থানাতে সঙ্গে করে নিয়ে গিয়ে টাকা কড়ি আর সঙ্গের সব কিছু কেড়ে নিয়ে নিজের কাছে রাখলেন। অত্যন্ত বিনয় সহকারে তিনি জানালেন যে তার দায়িত্ব হচ্ছে আমার বড়দাদা সেখানে না পৌঁছানো পর্যন্ত আমাদের আটকে রাখা। ওই পলাতক দুটি কিশোরের গম্যস্থল হিমালয় শুনে তিনি তখন এক অদ্ভুত কাহিনী শোনালেন।
তোমরা দেখছি যে সাধু সন্ন্যাসীদের জন্য একেবারে পাগল হয়ে উঠেছ। তবে একটা ব্যাপার বলি শোনো, এই সবেমাত্র কালকে আমি যাকে দেখেছি তার চেয়ে বড় সাধু আর তোমরা কোথাও দেখতে পাবে না, বুঝলে? আমার এক সহকর্মী আর আমি মাত্র দিন 5 আগে তার দর্শন পাই। এক খুনি আসামিকে পাকড়ানোর জন্য গঙ্গার ধারে খুব কড়া নজর রেখে আমরা পাহারা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাদের ওপর হুকুম ছিল জ্যান্ত কি মরা যেমনই হোক তাকে ধরবার জন্য। লোকটা তীর্থযাত্রীদের মধ্যে চুরি করবার উদ্দেশ্যে সাধুর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, কেবল এইটুকু মাত্র জানা ছিল। আমাদের ঠিক সামনেই অল্প দূরে একজনকে দেখা গেল সেই আসামির বর্ণনার সঙ্গে যার মেল। চিৎকার করে তাকে দাঁড়াতে বললাম। লোকটা কিন্তু আমাদের থামবার হুকুম না মেনেই হনহন করে চলতে লাগলো। আমরা তাকে পাকড়ানোর জন্য দৌড়তে শুরু করলাম। ধরতে না পেরে তার পিছন দিক থেকে প্রচণ্ড জোরে তার উপর কুড়ুলের এক কোপ বসিয়ে দিলাম। ব্যাস, লোকটার ডান হাতটি তার ধড় হতে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুমাত্র চিৎকার বা এই ভীষণভাবে কাটা হাতের উপর দৃকপাত না করেই ওই অজানা লোকটি আশ্চর্যভাবে তাড়াতাড়ি চলতে লাগলো। আসামি ভেগে যায় দেখে লাফিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই অত্যন্ত নিরীহ আর শান্তভাবে সে বলল, তোমরা যে খুনিকে খুঁজছো আমি সে লোক নই। আমি এক দেবপ্রতিম সাধুর অঙ্গচ্ছেদ করে ফেলেছি দেখে অন্তরে গভীর মর্মস্পদ যন্ত্রণা অনুভব করতে লাগলাম। সঙ্গে সঙ্গে তার চরণতলে দণ্ডবৎ হয়ে পড়ে তার কাছে কাতর স্বরে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলাম, আর তার ফিনকি দিয়ে পড়া রক্ত বন্ধ করবার জন্য পাগড়ির কাপড় খানিকটা ছিঁড়ে নিয়ে ক্ষতস্থানটি বাঁধতে লাগলাম। সাধুটি তখন অত্যন্ত স্নেহ কোমল স্বরে বললেন, বেটা, দেখছি যে তোমার একটা সত্যি সত্যি ভুল হয়ে গেছে। তা যাক, তুমি যাও, মনে কিছু ক্ষোভ করো না, মা জগদম্বাই আমার দেখেছেন। তারপর তিনি ঝুলে পড়া সেই হাতটি কাটা জায়গার ওপর বসিয়ে দিতেই আশ্চর্য, সেটা একেবারে বেমালুম জুড়ে গেল, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়াও বন্ধ হয়ে গেল। সাধুটি বললেন, 3 দিন বাদে ওই গাছতলায় আমার কাছে এসো, দেখবে আমি একদম সেরে গেছি। তাহলে তোমায় আর কোনো রকম অনুশোচনা করতে হবে না। গতকাল আমি আর আমার সেই সহকর্মীটি অত্যন্ত ব্যাকুলভাবে ওই নির্দিষ্ট স্থানটিতে গিয়ে উপস্থিত হলাম। সাধুটি সেখানে বসেছিলাম, হাতটি বাড়িয়ে আমাদের দেখতে দিলেন। তাতে কোনো রকম কাটা বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। তারপর তিনি আমাদের আশীর্বাদ করে বললেন, এবার আমি ঋষিকেশ হয়ে হিমালয়ের কোনো নির্জন স্থানে চলে যাব। বলেই তাড়াতাড়ি তিনি প্রস্থান করলেন। আমি নিশ্চয় করে জেনেছি যে তারই পুণ্য প্রভাবে আমার জীবন উন্নত হয়ে গেছে। আন্তরিক ভক্তিভরে এই কথাগুলি বলে তিনি তার কাহিনী শেষ করলেন। এটা ঠিকই যে এই অভিজ্ঞতা প্রকৃতই তার মনের গভীরতর স্তর আলোড়িত করে তুলেছিল। চিত্তাকর্ষক ভঙ্গিতে তিনি সংবাদপত্রে প্রকাশিত ওই অলৌকিক ব্যাপারের একটা কাটিং আমার হাতে দিলেন। সংবাদপত্রে লোমহর্ষক ব্যাপারের বর্ণনা সাধারণত যেমন বিকৃত রূপে প্রকাশিত হয়, হায়রে ভারতবর্ষে অভাব নেই। সংবাদদাতাও সেই বিবরণটি সেই রকম কিঞ্চিত অতিরঞ্জিত করেই প্রকাশিত করেছিল। বিবরণ ছিল সাধুটির মস্তক ধড় হতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অমর আর আমি সেই পরম যোগীর, যিনি তার উৎপীড়ককেও মহাপুরুষ যীশুখ্রিস্টের মতোই ক্ষমা করতে পারেন, দর্শন লাভে বঞ্চিত হয়ে অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করতে লাগলাম। গত 200 বৎসর ধরে ঐহিক বিষয়ে দরিদ্র হয়ে পড়লেও ভারতবর্ষে এখনও পারত্রিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার আছে। সংসারের এইসব পুলিশ কর্মচারীর মতো বিষয়মুখী লোকেরা পর্যন্ত এখনও মাঝে মাঝে পথের ধারে আধ্যাত্মিক জগতের গগনচুম্বী বিরাট ব্যক্তিত্বের দর্শন পেয়ে থাকেন।
এই অপূর্ব কাহিনীটি শুনিয়ে আমাদের সময় কাটানোর একঘেয়েমি দূর করবার জন্য আমরা পুলিশ কর্মচারীটিকে আন্তরিক ধন্যবাদ জানালাম। খুব সম্ভবত তিনি বোঝাতে চাইছিলেন যে তিনি আমাদের চেয়ে বেশি ভাগ্যবান। বিনা অনায়াসে তিনি এক পরম জ্ঞানী শ্রেষ্ঠ সাধুর দর্শন লাভ করতে পেরেছেন। আর অন্যদিকে আজ আমাদের ব্যাকুল অনুসন্ধান শেষ হয়েছে কোনো সৎ গুরুর পদাশ্রয়ে নয়, নিতান্তই স্থূল এক পুলিশ চৌকিতে। হিমালয় এত কাছে, অথচ আটক থাকায় আজ তা থেকে আমরা কত দূরে। অমরকে জানালাম মুক্তিলাভের জন্য মনে এখন দ্বিগুণ জোর এসে গেছে। উৎসাহসূচক হাসির সঙ্গে বললাম, দেখো, সুযোগ পেলেই এবার সরে পড়ব, কি বলো? আর পুণ্যতীর্থ ঋষিকেশে আমরা পায়ে হেঁটেই যেতে পারবো। আমার সঙ্গীটি কিন্তু আমাদের কাছ হতে অর্থবল অপসারিত হতে দেখে নিতান্তই নিরুৎসাহিত হয়ে পড়েছিল। বলল, যদি আজ আমার এই বিপজ্জনক জঙ্গলের দেশে যাত্রা শুরু করি আমরা, তাহলে আমরা সাধু সন্ন্যাসীদের আস্তানায় না পৌঁছব একেবারে শটান বাঘের পেটে। অনন্তদা আর অমরের দাদা 3 দিন বাদে এসে পৌঁছলেন। অমর তো মুক্তির আনন্দে কলকণ্ঠে তার দাদাকে অভ্যর্থনা করল। আমার কিন্তু মতলব টলল না। আমার কাছ থেকে দারুণ ভৎসনা ছাড়া অনন্তদার আর কিছুই লাভ হলো না। তোমার মনে যে কি হচ্ছে তা আমি বুঝতে পারছি দাদা, সান্ত্বনা কোমল স্বরে বলতে লাগলেন। তুমি একটিবার শুধু কাশীতে চলো, সেখানে আমার সঙ্গে গেলে তোমার একটি সত্যিকারের সাধুর দর্শন লাভ হবে। তারপর কলকাতায় গিয়ে দিন কয়েকের জন্য বাবাকে দেখে আসবে। মনে মনে তিনি বড়ই কষ্ট পাচ্ছেন। তারপর না হয় আবার এখানে এসে গুরু অন্বেষণ শুরু করে দিও। আমাদের কথাবার্তার মাঝখানে অমর এই সময় প্রবেশ করে বলল যে আমার সঙ্গে হরিদ্বারে ফিরবার তার আর কোনো ইচ্ছাই নেই। পারিবারিক স্নেহরসের মধুর উষ্ণতা সে তখন অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে উপভোগ করছিল। আমি কিন্তু বরাবরই নিশ্চিত ছিলাম যে গুরু অন্বেষণে আমি কখনোই পরিত্যাগ করব না। যাই হোক, আমাদের দলটি অবশেষে কাশীর গাড়িতে চড়ে বসল। কাশীতে পৌঁছে আমি আমার প্রার্থনায় একটি অদ্ভুত আর প্রত্যক্ষ ফল সদ্যই পেয়ে গেলাম। অনন্তদার একটি অতি সুচতুর ব্যবস্থা আগের থেকেই ঠিক করা ছিল। হরিদ্বারে এসে আমাকে পাকড়াবার আগেই তিনি কাশীতে নেমে জনৈক শাস্ত্রজ্ঞ পণ্ডিতের সঙ্গে আমার দেখা করবার ব্যবস্থা করে এসেছিলেন। পণ্ডিত প্রবর এবং তস্যপুত্র আমাকে সন্ন্যাসের পথ হতে নিবৃত্ত করবার জন্য চেষ্টার নাকি প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যাক, অনন্তদা তো আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে হাজির করলেন। পুত্রটি অল্প বয়সী আর কিঞ্চিত উচ্ছ্বাসপ্রবণ। উঠোনে দাঁড়িয়েই আমাদের অভ্যর্থনা করল। তারপর আমার সঙ্গে এক লম্বা দার্শনিক তর্ক জুড়ে দিল। আমার ভবিষ্যৎ জীবনের ব্যাপারে তার আলোক জ্ঞান আছে এই ভান করে সে আমার সন্ন্যাসী হওয়ার মতলব দমিয়ে দেবার কাজ শুরু করলো। দেখো, সংসারের সব কর্তব্য ছেড়ে ছুড়ে দেবার জন্য যদি জিদ করো, তাহলে তোমায় অনবরত দুঃখই পেতে হবে। আর তাছাড়া ভগবানকেও পাবে না। সাংসারিক কর্তব্য সম্পাদন না করলে কখনো তোমার প্রাক্তন কর্মক্ষয় হবে না, তা জেনে রেখো। প্রত্যুত্তরে শ্রীমদ্ ভাগবত গীতার উক্ত শ্রীকৃষ্ণের অমর বাণী আমার মুখে এসে পড়ল। যদি কোনো ব্যক্তি নিতান্তই দুরাচার হইয়াও অনন্য চিত্তে আমার ভজনা করে, তাহা হইলে সে সত্তর পূর্বজন্মের অশুভ কর্মফল থেকে মুক্তি পায়। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হইয়া নিত্য শান্তি লাভ করে। তুমি ইহা নিশ্চয় জানিও যে আমার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না। তবে সেই যুবকটির দৃঢ় ভবিষ্যৎবাণী আমার বিশ্বাসের মূল কিঞ্চিত শিথিল করে দিয়েছিল। অন্তরে অসীম ব্যাকুলতা নিয়ে আমি নীরবে ভগবানের কাছে প্রার্থনা জানাতে লাগলাম, দয়াময় আমার মনের সকল সংশয় ছিন্ন করে
সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে এখানে এখনই উত্তর দাও যে তোমার ইচ্ছা কী। সন্ন্যাস জীবন যাপন করব না সংসারে প্রবেশ করব। দর্শক বন্ধুগণ, আবার পরবর্তী পর্যায়ে যোগী কথামৃতের পরবর্তী অংশ নিয়ে চলে আসছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য। পরমহংস যোগানন্দের জীবনী যোগী কথামৃত পরবর্তী পর্যায়ে কিছুদিন ধরেই আলোচনা করা হবে।